আমাদের প্রাণপ্রিয়, আমাদের ভীষণ প্রিয় কবি তথা আমার দাদু কবি কাজী নজরুল ইসলামের আসলে আমরা বলছি যে তার মৃত্যুদিন, আসলে তো এটা মৃত্যুদিন না। তিনি আমাদের সকলের সঙ্গে বেঁচে আছেন, তার প্রতিটি সঙ্গীতের মাধ্যমে, তার প্রতিটি কবিতার মধ্যে দিয়ে, তার সাহিত্যের মধ্যে দিয়ে স্থিতিশীলতায় থাকতে পারেননি। আজকে এই বাড়ি তো কাল ওই বাড়ি, এরম করে করে বেরিয়েছেন। সারা জীবন দৌড়িয়েছেন সাহিত্যের পিছনে, তার লেখার পেছনে, তার দেশের মানুষের পেছনে, কিন্তু নিজের জীবন বলতে, নিজের যে পারিবারিক একটা জীবন আছে সেটা নিয়ে তিনি অতটা ভাবেননি। যাই হোক, আমরা ছোট ছিলাম, আমরা বিদেশ যাচ্ছি, মানে ভারত, তখন ওটা ভারত, এটা বাংলাদেশ। আমরা একটা বিদেশে যাচ্ছি, আমাদের খুব আনন্দ। আমরা সবাই একটা দিন স্থির করালো, 24শে মে 1972 সাল। আমরা আসলাম এখানে, যে প্রথম প্লেনে ওঠা দাদুর সঙ্গে। অপূর্ব একটা, মানে কি বলবো, একটা স্মৃতি হয়ে আছে আজ, যেটা এখনো ভুলিনি আমরা। দাদুকে আনা হলো এখানে, এই বাড়িটি দেওয়া হলো। একটা সামনে বিরাট বাগান ছিল, তাতে অজস্র ফুল, কারণ দাদু কবি ভীষণ ফুল পছন্দ করতেন। আপনারা তার অনেক গানের মধ্যে, কবিতার মধ্যে পেয়েছেন, সাহিত্যে পেয়েছেন। তা এই বাড়িটি দেখে আমরা অত্যন্ত আনন্দে, আমরা ছোটো তো, আমরা তখন আমরা ভাবছি একটা মাঠ পেয়েছি, বাগান পেয়েছি, খেলতে পারবো, এই বিষয়টা আমরা ভাবছিলাম। আর মা ভাবছিল দাদুর কথা, কারণ আমার মা উমা কাজী দাদুর সেবা ফুল পছন্দ করতেন। আপনারা তার অনেক গানের মধ্যে, কবিতার মধ্যে পেয়েছেন, সাহিত্যে পেয়েছেন। তা এই বাড়িটি দেখে আমরা অত্যন্ত আনন্দে, আমরা ছোটো তো, আমরা তখন আমরা ভাবছি একটা মাঠ পেয়েছি, বাগান পেয়েছি, খেলতে পারবো, এই বিষয়টা আমরা ভাবছিলাম। আর মা ভাবছিল দাদুর কথা, কারণ আমার মা উমা কাজী দাদুর সেবা করতে করতেই এই পরিবারে চলে আসেন আমার বাবার গৃহিণী হয়ে। তা আমার দাদুর যাবতীয় সেবা যত্ন মাই করতেন, কারণ কবি তো তখন ছোটো শিশুর মতন হয়ে গেছেন, তাকে খাইয়ে দিতে হয়, গোসল করিয়ে দিতে হয়, তার কাপড় চোপড় বদলানো, তাকে পরিয়ে দেওয়া, সবই মা করতেন। আর তার সঙ্গে আরেকজন আমাদের বাড়িতে থাকতেন, কুইশা সাউ বলে আরেকজন কাজের লোক। তিনি, তাকে দাদু 4 বছর বয়স যখন, সে উড়িষ্যার লোক ছিল, সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। তারপরে দাদুর যেখানে রিহার্সাল রুম ছিল সেখানে বোধহয় ও চাটা দিত গিয়ে, তা দাদু বললো তুই আমার বাড়ি কাজ করবি? বলে হ্যাঁ, তুই আমার সাথে থাক বলে দাদু এখানে হাত ধরে ওকে নিয়ে চলে আসলো। সেই থেকে আমাদের বাড়িতে থাকলো। ছোটোবেলায় আমরা কুশাদা বলতাম। কুশাদা দাদুর ছেলেদের, মানে আমার বাবা চাচাদের নিয়ে স্কুলে যাওয়া, ওদের টিফিনটা নিয়ে যাওয়া, ওদের সাথে খেলাধুলা করা করতো। এই করতে করতে এই পরিবারের সাথে জড়িয়ে গেল। তারপরে বাবারা বড় হলো, এক একটা পরিবারে মাঝে মাঝে গিয়ে থাকতো। তার শেষ পরিবার আমার বাবা যখন 79-এ মারা গেলেন, তখন আমাদের সাথে এসে থাকলেন। সেইভাবে কুশাদার থেকে অনেক কিছু আমরা কাহিনী শুনেছি দাদুর, অনেক রকম কাহিনী, যেগুলো শুনলে মানে কি বলবো, মানে মানে ভোলা যায় না যে এই এত কিছু হয়েছে তখনকার সময়। অজস্র লোক আসতো কবিকে শ্রদ্ধা জানাতে, হাতে কেউ নিয়ে আসছে, যে যা পারছে, ডাব নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, ফুল নিয়ে আসছে তাকে শ্রদ্ধা জানাতে। দাদু চুপ করে একটা খাটের উপরে বসে থাকতেন, মা তাকে সাজিয়ে দিতেন। 2টো দিন ধার্য করা থাকতো, আমি এখানকার কথা বলছি, বৃহস্পতিবার আর শুক্রবার বোধহয়। তা ওই 2টো দিনে বেশিরভাগ যারা দাদুকে দেখতে আসতেন তাদের সেদিনটা দেখার সুযোগ করে দেওয়া হতো। দাদু মাকে ইশারায় বলতেন যে বাবা আজকে কিন্তু অনেক লোকজন আসবে, আপনি চুপ করে লক্ষ্মী ছেলে বসে থাকবেন, কাপড় নষ্ট করবেন না। মাথাটা নাড়তেন, সব মায়ের কথা বুঝতে পারতেন। অনেক স্মৃতি, অনেক। বাবা আসতেন, দাদুর সামনে কবিতা আবৃত্তি করতেন। আবার অনিরুদ্ধ ছোট ছেলে গিটার বাজাতেন। ওরা এখানে এসে একটা বিরাট অনুষ্ঠান করলেন সরকারিভাবে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। সেখানে ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায় আসলেন কলকাতা থেকে নজরুলের গান গাইবার জন্যে। এরা সবাই আসলেন, আরও অনেক শিল্পীরা এসেছিলেন তখন, কলকাতায় যত শিল্পী ছিল তারা সবাই আমাদের এই বাড়িতে এসে, এই কবি ভবনে এসে দাদুর সামনে অনুষ্ঠান করলেন। দাদু আর বাবা একটা ঠিক করেছিলেন যে প্রতি মাসে একটি করে অনুষ্ঠান করবে, যাতে দাদুর মনটা ভালো থাকে। কারণ গান
গানের মধ্যে দিয়ে যিনি নিজের জীবনকে চালিয়ে নিয়ে গেছেন, মানুষের জীবন চালিয়েছেন, তার কি গান শোনা বন্ধ হওয়া উচিত? সেই জন্যে শিল্পীদের বাবারা আহ্বান জানালেন যে প্রতি মাসে আপনারা যদি মাঝে মাঝে এসে কবিকে গান শোনান। এমনিতেই এখানে যারাই দাদুকে দেখতে আসছেন তাদের দর্শনার্থীদের মধ্যে যারা গান গাইতে পারতেন তারা কিন্তু গান শোনাতেন, কেউ আবৃত্তি করতেন, হারমোনিয়াম আর তবলা রাখা থাকতো দাদুর ঘরে। আর দাদু তো ইশারায় সব বুঝতে পারতেন, মানে কেউ যদি এমনিও আসে, সে যদি গান নাও জানে, দাদু কিন্তু হারমোনিয়াম দিকে এমনি করে আঙুল দেখিয়ে দিত, তার মানে তুমি গান গাও। তাই এরকম অনেকে বুঝতে পারতেন না, তো তখন মাকে জিজ্ঞাসা করা হতো, তখন মা বলতো কবির এই ইচ্ছাটা যে তিনি গান শুনতে পছন্দ করেন, কেউ আসলে তাকে গান গাইতে বলেন। অনেক স্মৃতি, অনেক। এই বাড়িতে আসলে যাদেরকে হারিয়ে ফেলেছি, মা নেই, বাবা নেই, আমার ভাই, ছোট ভাই ছিল বাবুল কাজী, কদিন আগে সেও চলে গেল, দাদু চলে গেছেন, আপন বলতে কেউ নেই। এখন দাদুর এই স্মৃতিগুলোকে ধরে আছি। আর একটাই কথা, যে তিনি আমাদের সমাজকে যেভাবে বদলে দিয়েছেন তার গানে, কবিতার মাধ্যমে, অনাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। তার জীবনটা পর্যন্ত তিনি এই মানুষের সেবা করতে করতেই মানে কি বলবো, চালিয়ে নিয়ে গেছিলেন। সেই মানুষদেরই কিন্তু তিনি বারবার এক কথা বলে গেছেন যে একেবারে সত্যি কথা বলো এবং সৎ পথে থেকো, কখনোই কোনো অন্যায় অবিচারের কাছে মাথা নত করবে না। আজকে আমি একটা কথাই বলবো, যে আমরা নজরুল চর্চা করছি, সকলেই নজরুলকে নিয়ে কাজ করছি অনেকেই, কিন্তু আমার মনে হয় স্কুল কলেজগুলোতে এখনো নজরুলকে নিয়ে তেমনভাবে পড়ানো হয় না। এখানে অনেকেই স্কুলের ছেলেমেয়েরা আছে, ওরা বলতে পারবে। আমি সবসময় প্রথম থেকে একটা দাবি জানিয়ে আসছিলাম যে স্কুল কলেজগুলোকে বাধ্যতামূলকভাবে কবির রচনা যেন পড়ানো হয়, বাধ্যতামূলক। সেটা কিন্তু এখনো হয়নি আমার মনে হচ্ছে। কারণ আমি কোনো গ্রামে গেছি বা কোনো জেলাতে অনুষ্ঠানে গেছি, সেখানে যদি কোনো ছেলে মেয়েদের জিজ্ঞেস করলাম, বলো তো এই গানটা কার লেখা বা এই কবিতাটি কার লেখা, তারা বলতে পারেন না। নট ইভেন যে জাতীয় কবিকে, সেটাও বলতে পারে না। তো এটা কিন্তু আমাদেরই অক্ষমতা, আমাদেরই দোষ, আমাদেরই এটা। এইসব কিছুর যে ছেলেমেয়েদের কাছে পৌঁছানো, সেটা হচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন তাদের উচিত, তাদের একটা দায়িত্ব, বাড়িতে বাবা মায়ের তার দায়িত্ব, এবং স্কুল কলেজের শিক্ষয়িত্রী তো আছেন, এবং আশেপাশে যারা বাড়িতে যারা শিক্ষিত আছেন, শিক্ষিত বাবা মা, ভাই বোন, খালা, এরা মামা, এরা শেখাবে নজরুলের কথা। আর নজরুল, আমাদের জাতীয় কবি নজরুলকে যদি আমরা জানতে না পারি বা সকলের কাছে জানাতে না পারি, এটা আমাদের একটা লজ্জা। আর কি, আর কিছু বলি একটু, যে কবির একটা মজার কথা বলি। ভীষণ ভালো উনি খাওয়া দাওয়া পছন্দ করতেন। খাওয়া দাওয়ার মধ্যে ছিল রসগোল্লা। রসগোল্লা ভীষণ খেতে পছন্দ করতেন, এবং পান প্রচুর খেতেন। একটা সিলভার, জার্মান সিলভারের বক্স ছিল, ওখানে 101টা পান থাকতো। ওই পানের বক্সটা নিয়ে সব জায়গায় যেতেন। আর কষা মাংস এবং লুচি, পরোটা, ডিম, এগুলো ছিল সকালের খাবার। পরোটা আর ডিম ভাজা, এটা না হলে তার চলতোই না। আর তার ছেলের প্রথম পুত্র যখন জন্মগ্রহণ করে, তখন সেই পুত্রের অনুষ্ঠানে অনেক পোলাও কোরমা খাওয়ানো হয়েছিল, এবং প্রচুর বন্ধু বান্ধবদের তিনি দাওয়াত দিয়েছিলেন। প্রথম যখন হয়েছে তখন কিন্তু দাওয়াত দিতে পারেননি, তখন বন্ধুরা চেপে ধরেছিল যে তোমার পুত্র হলো, তুমি তো আমাদের খাওয়ালে না। তখন কবি এই খাওয়ার ব্যবস্থাটা করেছিলেন, এবং এতই করেছিলেন যে এত মজাই হয়েছিল যে খাওয়া চোরাচুরি হয়েছিল বন্ধুদের মধ্যে। আর তিনি মনটা ভীষণ উদার ছিল। রিহার্সাল রুমে একদিন একটা ছোট্ট মেয়ে গেছে, ও বলছে কবি দাদুকে যে তুমি কি আমাকে কলকাতা শহরটা ঘুরে দেখাবে? দাদু বলছে, দাদু তো তখন গাড়ি কেনেননি, দাদু বলছে হ্যাঁ তোমাকে দেখাবো বলে, দাদু নিজের গান নিয়ে ব্যস্ত, সুর করা নিয়ে ব্যস্ত। আর একদিন ওরকম মেয়েটির সাথে দেখা হয়েছে, তখন
দাদুর মনে পড়ে গেছিল সেই ঘটনা, যে আমি তোকে কথা দিয়েছি। তখন দাদু তার বন্ধুদের বললো, তোমরা একটু এই আমার কাজটা একটু চালিয়ে নাও, আমি এই মেয়েটিকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বলে একটা ট্যাক্সি ভাড়া করলেন। ট্যাক্সি করে তাকে নিয়ে সারা কলকাতা ঘুরে বেড়ালেন। এবং যখন ফিরলেন, ট্যাক্সিওয়ালার সর্দারজি মানে পাঞ্জাবি ড্রাইভার, ও বললো যে কাজী সাহেব আমার এত টাকা বিল হয়েছে, এবার দিতে হবে। তাড়াতাড়ি পকেট হাতড়ে দেখলো তেমন তো টাকা নেই পকেটে। এবার ভেতরে আসলো, সব বন্ধুদের বললো, দাও দাও দাও, আমার ট্যাক্সি ভাড়া দিতে হবে। এই সব সময় কেউ যদি টাকা ধারও চাইতো, পকেটে যা টাকা পয়সা থাকতো, সংসারের কথা চিন্তা করতেন না, সেই পকেট থেকে টাকাগুলো নিয়ে দিয়ে দিতেন। মানে এত উদার, এত পরোপকারী কবি ছিলেন, সেটা বলে বোঝানো যাবে না। আমরা তাকে পড়ছি, পড়াচ্ছি, জানাচ্ছি, কিন্তু এটাও জানতে হবে যে কবির হৃদয়টা কি ছিল। সকল মানুষকে তিনি সমান চোখে দেখেছেন, কাউকে উঁচু কাউকে নিচু করেনি, কোনো বড় লোককে বড় লোকের তো দেখাননি, গরিবকে অবহেলা করেনি। এগুলোও কিন্তু আমাদের মনে রাখতে হবে, নতুন প্রজন্মকে মনে রাখতে হবে যে সকল মানুষ সমান, সবাইকে একভাবে ভালোবাসতে হয়। তোমার বাড়িতে যে কাজের লোক আছে, তুমি যা খাবে তাকেও তাই খাবে। আমাদের বাড়িতে কিন্তু এটা নিয়ম, আমাদের কোনো আলাদা রান্না হয় না। আমার মা বাবার আমল থেকে দেখেছি, আমার দাদির আমল থেকেও দেখেছি, শুনেছি, একই খাবার তারাও খায়, আজও খাচ্ছে। তাই এটাও একটা বড় ব্যাপার দাদুর কাছ থেকে পাওয়া, বাবা মায়ের কাছ থেকে পাওয়া, যে সকল মানুষ সমান, সকলের সাথে সম ব্যবহার করতে হবে আর সকলকে ভালোবাসতে হবে। যখন কেউ দুঃখী হবে তার দুঃখের পাশে দাঁড়াতে হবে, যেটা দাদুও করে গেছেন। এবং যখন আনন্দ, তখন আনন্দেরও ভাগ নিতে হবে। মোটমাট মানুষকে ভালোবাসতে হবে, মানুষের দুঃখে দুঃখী হতে হবে, বিপদের পাশে দাঁড়াতে হবে। দাদু কিন্তু ওই রকম সম্বল নিয়েই সবাই বিপদের পাশে দাঁড়িয়েছেন, আপনারা সবাই জানেন। আজকে সবাই নজরুলকে নিয়ে কথা বলছে, কাজ করছে, আরও বেশি কাজ পাওয়া উচিত। বাংলাদেশে খালি একটা নজরুল ইনস্টিটিউট আছে, আমার মনে হয় আরও কিছু প্রতিষ্ঠান হওয়া উচিত, যেখানে নজরুল চর্চা আরও বেশিভাবে হবে। নজরুল ইনস্টিটিউট না হলে তো এই চর্চাও হতো না। আজকে নজরুল ইনস্টিটিউটের মাধ্যমেই সারা পৃথিবীর মানুষ কবিকে জানতে পারছে। এখন আমাদের একজন দক্ষ এসেছেন, দক্ষ পরিচালক, তিনি অনেক চিন্তাভাবনা, নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করছেন কবিকে নিয়ে, তাকে অনেক ধন্যবাদ। এবং আমরাও তার সাথে কাজ করছি, আনন্দ পাচ্ছি। আর সত্যিই আমাদের কবিকে নিয়ে অনেক কিছু করার আছে। আর যেটা বললাম, সকলের মাঝে কবিকে ছড়িয়ে দেওয়ার কথা, এই কবিকে ছড়াতেই হবে যেভাবেই হোক। আর কবিকে বুকে ধারণ করতে হবে যে আমরা কাজী নজরুল ইসলামের বংশধর। আমরা বংশধর বলতে আমি সবাইকে বোঝাচ্ছি, যারা কবিকে ভালোবাসে, কবিকে শ্রদ্ধা করে, তারা সকলেই কবির বংশধর, তাই না? তাই কবি যে কথাগুলো বলে গেছেন সেগুলো নিজেদের মনে রাখতে হবে। কোনো রকম অন্যায়, অবিচার, অনাচার সহ্য করা যাবে না, এটাই হচ্ছে কবির বাণী। আর সকল মানুষকে ভালোবাসতে হবে। আপনারা সকলে ভালো থাকুন, অনেক ধন্যবাদ।